হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও, প্লেলিস্ট রেডি আছে। টাটা। সকাল হলো নতুন দিনের সূচনায়, অথচ কিমবাড়িতে এখনো গত রাতের রেশ কাটেনি। থেকে সঙ্গ দেওয়ার জন্য মিসেজের সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। তাই শুধু কেঁদে গেছে। তাই তো রাতে খাওয়াও হয়নি। মিসেজ আর বসে রইলেন না। ঘরের কাজ তো নিজেই করতে হবে, তারপর আবার নামজান বাবুকে ব্রেকফাস্টও দিতে হবে। মেয়ের যখন মন ভাঙলো, ওনার তো তাতে কিছু যায় আসে না। তে জানলার ধারে দাঁড়িয়ে আছে। এটা সত্যি যে সিওজন ওকে যখন প্রপোজ করে তখন তে হ্যাঁ বা না কিছুই বলেনি, কিন্তু তে হাব ভাবে বুঝে গিয়েছিল তের তরফ থেকে সম্মতি আছে। এতগুলো বছর ধরে সিওজন যে সাপোর্ট দিল, সেটা কি এমনি এমনি ছিল? ও যে বিয়ে করছে সেটা নিজের মুখে একবারও জানালো না। বড্ড ভেঙে পড়েছে তে। ব্রেকফাস্টের টেবিলে বসে জিমিন সুগাকে জিজ্ঞেস করছে, কি হয়েছে ভাইয়ের? আমাদের তো কিছুই বলছে না। তুমি কি কিছু বুঝতে পারছো সুগা? সারা রাত তো চেষ্টা করলাম, কিছুই তো বলেনি। একটু আগে প্রেসার দেওয়াতে বললো ওর অপ্রিয় মানুষটাকে দেখেছে কাল, আর সেটা নাকি তের জন্য। ভয়ঙ্কর রকম রেগে আছে জাঙ্কুক। জানি না আজ সন্ধ্যের পার্টিতে কি করে যাবে। জিমিনের মুখের অভিব্যক্তি পাল্টে গেল। আবার এত বছর পর? কিন্তু তে কে? জাঙ্কুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? ও হ্যাঁ, মা তো বলেছিল, কিন্তু এতে ওর দোষ কিভাবে? সামহাউ তে কি? আরে না না, তুমি যেটা ভাবছো সেটা নয়। তের বাড়ির কাছাকাছি দেখেছে, আর সেই থেকে ওর পুরনো যন্ত্রণাগুলো নাড়া দিয়ে উঠেছে। আমি জানি না কি করে সামলাবো এবার। আচ্ছা ছাড়ো সব। তুমি কেমন আছো এখন? এত ভোরবেলা উঠার অভ্যাস তো তোমার নেই। ঘুমাওনি কাল রাতে? আমি ভালো আছি। না আসলে মিনির প্রজেক্ট করে দিচ্ছিলাম তো, আর ভাইয়ের এমন অবস্থা, তাই ঘুমটা ঠিক হয়নি। মাকেও তো বোঝাচ্ছিলাম ভাইকে একা রাখলে হয়তো ঠিক হয়ে যাবে। তারপর শুনলাম তুমি এসেছো। রাতে তো খাওনি তাই না? আজ তো অফিসে তাড়া নেই। আচ্ছা বসো, তুমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। সুগা কিছুক্ষণ জিমিনকে চুপচাপ দেখে নিল। আগের থেকে যেন একটু বেশি সহজ সরল লাগছে। সুগা একটু দুষ্টুমি ছুলে বলে উঠল, আমি এসেছি বলে কি ঘুমাওনি? কই, আগে তো শুনিনি এমন কিছু। না মানে আগেও তো জাঙ্কুক এমন রাগে চুপচাপ থাকতো, তখন তো তোমাকে নিদ্রাবিহীন রাত্রি যাপন করতে দেখিনি। কি ব্যাপার বলো তো? নাকি মন খারাপ? জিমিনের মুখে যেন উত্তর প্রস্তুতই ছিল। বললাম না প্রজেক্ট করে দিচ্ছিলাম। দুষ্টুটা আগেই তো বলতে পারতো আমায়, কিন্তু না, লাস্ট মোমেন্টে এসে বললো মাম্মাম প্লিজ করে দাও না, তাই করতে হলো। আচ্ছা তুমি চা শেষ করো, আমি রান্না করে যাচ্ছি। সুগা তো আগামাথা কিছুই বুঝতে পারলো না, কারণ এক সপ্তাহ আগেই তো মিনের প্রজেক্ট ও নিজেই করে দিয়েছে। তাহলে তের ফোনের কর্কশ শব্দটা বারবার বলছে ওর সাথে কেউ কথা বলতে চাই। নামটা নজরে পড়তেই মাথাটা গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিল, চোখে জল মুছে রিসিভ করে নিল। কাল রাত থেকে জাঙ্কুক খাওয়া দাওয়া ভুলে নিজের রুমে বদ্ধ আছে। মিসেস আয়ুর কথাও শুনতে নারাজ। জীবনে যাকে সব থেকে ঘৃণা করে, যার মুখ দেখবে না ভেবেছিল কোনোদিন, তাকে ওই তের জন্য দেখতে হলো। সে তো দিব্যি আছে, সবাইকে নিয়ে নতুন সংসার পেতেছে, কিন্তু জাঙ্কুকের পরিবারটা এমন কেন হলো? কেন দিদির বিয়েটাও টিকলো না? কেন এইরকম অগোছালো সবকিছু? মাথা কাজ করছে না জাঙ্কুকের। শরীরটা বড্ড ভার লাগছে। দুচোখে ঘুম তো নামছে ঠিকই, কিন্তু জাঙ্কুক নিজেই বারবার নাকচ করছে। আলমারির দরজাটা খুলে একটা অ্যালবাম বের করলো। কয়েকটা পাতা উল্টেই হাউমাউ করে কেঁদে ফেললো। পুরুষ মানুষের তো আবার কাঁদতে নেই, কিন্তু ওই চার দেওয়ালের মাঝে তো ওকে কেউ কাপড়ে সে আক্কা দিতে আসবে না। তার মনে দুঃখটা কেঁদে কেঁদেই বের করতে লাগলো জাঙ্কুক। মিসেস জিন টেবিলে ব্রেকফাস্ট সাজাচ্ছিলেন।
এমন সময়তে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো রুম থেকে। আরে এই অবস্থায় কোথায় যাচ্ছিস তুই? খেয়ে নে আগে। সিওজন ডেকেছে মা, কি যেন বলবে বলেছে, আমি শুনে আসি। একদম না, ও তোকে আবল তাবল বোঝাবে, তুই যাবি না। ও যখন নিজের রাস্তা দেখে নিচ্ছে, তুইও নিজের রাস্তা দেখে নে। ওসব ছেড়ে খেতে বস। অফিস যাবি তো? একটু হাসলো। সহজ আর চিড়ে ভিজবে না মা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি দেখে আসি ও কি বলতে চাই। আফটার অল আমাকেও জানতে হবে ওই মেয়েটার সাথে কতদিন ধরে সম্পর্ক আছে। এইসব না জেনে তো আমি বাড়ি ফিরবো না। আর কিছু হিসেবও বাকি আছে, ওগুলো ফেরত দিয়ে আসি। মা তুমি একদম চিন্তা করো না। এই মুহূর্তেতে সেই পার্কে বসে আছে যেখানে একসময় সিওজনের সাথে লুকিয়ে দেখা করত, মনের গোপন জমানো কষ্টগুলো ভাগ করে নিত। কিন্তু আজ থেকে এসব সম্ভব নয়। সিওজন আসবে তো ঠিকই, কিন্তু ওদের মধ্যে থাকবে লক্ষ যোজন দূরত্ব। দূর থেকে সিওজন ছুটে আসছে, আজ আর হাসি মুখে নয়, বরং কোনো গম্ভীর চিন্তায় মগ্ন। এইসব দেখতে একটু ভ্রু কুচকালো না। সিওজন এখন তার কাছে পর পুরুষ ছাড়া আর কিছুই না। সিওজন দৌড়ে এসে একটু দম নিল, তারপর তেল দিকে চেয়ে ওর বুকটা কেঁপে উঠল। কয়েকদিন মেয়েটার অবস্থা এমন হয়েছে। সবসময় গোছানো মেয়েটা আজ বড্ড গোছানো। কষ্ট হলো সিওজনের, ও তো এমনটা চাইনি। এই কি অবস্থা করেছো নিজের? এমন ভাবে তো লাস্ট যেদিন দেখা হয়েছিল আমাদের, সেদিন ছাড়িনি তোমায়। জীবনটা আমার, সুখ দুঃখ সবকিছু আমার। আমি কিভাবে থাকবো সেটা আমারই ভাবনা, আশা করি। সিওজন জানতো এমনই কিছু বলবে তে। আমি জানি তোমার রাগ হচ্ছে আমার উপর, কিন্তু আমার দিকটাও তোমার বোঝার চেষ্টা করা উচিত। বাড়িতে মা বাবা অনেক আগে থেকেই পাত্রী দেখছিল। আমি তোমার আর আমার কথা তো বাড়িতে বলতে পারিনি, কিন্তু ওই সম্পর্কে রাজিও হচ্ছিলাম না। যেদিন তুমি বললে তোমার কথা জানিয়েছি কিনা, সেই দিনই ভেবেছিলাম বলবো, কিন্তু বাড়ি গিয়ে শুনি মা বাবা আমার জন্য মেয়ে পছন্দ করে নিয়েছে, এবং গতকাল আশীর্বাদ, বিয়ের তারিখও ফিক্সড হয়ে গেছিল। বিশ্বাস করো, আমি তোমাকে সবটা জানাতে চেয়েছিলাম। বাড়িতে এতটা তোড়জোড় পড়ে যায়, আর আমার কোম্পানিতে একটা প্রবলেম হয়, আমি সময় পাচ্ছিলাম না। তুমিও দেখা করার জন্য কিছু বলছিলে না। আমি বুঝেছি তুমি তোমার অফিসের এক্সিবিশনের জন্য ব্যস্ত ছিলে, তাই আর বলা হয়নি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার স্ত্রী রূপে অ্যাকসেপ্ট করতে পারবো না। আমি তোমাকে চাইতে। তে তাকালো সিওজনের দিকে। কিন্তু তোমার তো আশীর্বাদ হয়ে গেছে, এরপরেও কি করে? সব সম্ভব যদি তুমি রাজি থাকোতে। দেখো, আমি গত রাতে অনেক ভেবেচিন্তে তারপর ডিসিশন নিয়েছি। একমাত্র একটা উপায় আছে, আর তার জন্য তোমাকে আজ রাতটা আমার সাথে কাটাতে হবে। তে বুঝে গেছে ওর অতি পরিচিত প্রেমিক পুরুষের অভিসন্ধি, কিন্তু সিওজনের মুখ থেকে পুরো কথাটা বের করার জন্য ও না বোঝারই ভান ধরল। ঠিক কি চাইছো তুমি? রাত কাটাবো কেন? কারণ তোমাকে আমার সন্তানের মা করতে চাই আমি, আর এটা একমাত্র রাস্তা। তুমি যদি একবার অন্তঃসত্ত্বা হয়ে যাও, তবে বাড়ি থেকে আর কোনো বাধা থাকবে না। আমরা ওই অনায়াসে নির্ধারিত দিনে বিয়ে করতে পারবো। চিন্তা করো না তে, আমি জানি তোমার একটু অসুবিধা হবে, কারণ প্রথমবার এতটা ক্লোজ হবো আমরা, কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য তুমি করতে পারবে না? তে আর কিছু না বলে ঠাস করে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল সিওজনের গালে। সিওজন গালে হাত দিয়ে বলে উঠল, তে তুমি! খবরদার ওই মুখে আমার নাম নেবেন না আপনি। পারলেন এইভাবে আমার ভালোবাসাকে অপমান করতে? লজ্জা করলো না? শেষমেশ আপনিও তাদের দলে নাম লিখালেন, যারা ভালোবাসে কেবল মাত্র শারীরিক চাহিদার জন্য। এতটা নিচু আপনি? একটা মেয়েকে এরকম প্রস্তাব দিতে আপনার ঘৃণা করলো না? নাকি প্রথম থেকে আপনার এই অভিসন্ধি ছিল? হয়তো আমি বুঝতে পারিনি, অন্ধের মতো ভালোবেসে গেছি। আরে ভালোবাসার জন্য এতটা মরে যাচ্ছি না যে বিয়ের আগে বাবা মায়ের মুখে চুলকানি লেপে দেব। আপনার মতো হাই ক্লাস স্ট্যাটাসের মানুষ না হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান
সবার আগে। তাই ভালোবাসার জন্য নিজের সর্বনাশ আমি করতে তো পারবোই না। আসলে কি জানেন তো, আপনি মানুষ নন মিস্টার সিওজন। যদি হতেন তাহলে এইসব চিন্তা আপনার মাথাতে আসতো না। আপনি তাদেরই দলে যারা রাত হলে রাস্তার কোনো মেয়েকে দেখলে বিশ্রী ইঙ্গিত করতে দুবার ভাবে না। আমাকে কষ্ট দিয়েছেন, হয়তো প্রাপ্য ছিল তাই পেয়েছি। তবে যার সাথে ভাগ্য জুড়েছে ওই মেয়েটার জীবনটা নষ্ট করবেন না প্লিজ। অনেক হিসেব বাকি আমার আপনার কাছে। হয়তো মুখে হ্যাঁ বলিনি, কিন্তু 4 বছর ধরে সমানে গুরুত্ব দিয়ে আপনাকে মনের আসনে বসিয়েছিলাম। আজ আমার এই মুহূর্তগুলোর দাম চাইতাম আপনার কাছে, কিন্তু আপনি তো ভীষণ মহান। পেলাম তার শ্রেষ্ঠ উদাহরণ আজ। আর ভবিষ্যতেও কোনোদিন ওই মুখ নিয়ে আমার কাছে আমার সামনে আসবেন না। তে দৌড়ে চলে গেল। সিওজন এখনো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো জলে ভরে গেছে। কিন্তু সেটা অপমানে নাকি অনুতাপে সেটা কেবল সিওজনই জানে। আজও সারাদিন জাংকুক নিজেকে ঘরবন্দি করে রেখেছে। সন্ধে 6:45 বেজে গেছে, সারাদিন খাওয়া হয়নি। আবার 7টা থেকে পার্টিও রয়েছে। ফ্রেশ হয়ে রেডিও হতে হবে। তাই এবার উঠে পড়লো জাংকুক। ফ্রেশ হবার আগে একবার থেকে ফোন করার দরকার মনে পড়লো জাংকুকের। তাই সকালের ঘটনা তার মায়ের কাছে জানিয়েছে। তিনি তো মহান খুশি। মেয়ে যে আবেগে ভেসে যায়নি এটাই ওনার শান্তি। মেসেজি নিজের আত্মসম্মানে বারংবার আঘাত প্রাপ্ত হয়েছেন, কিন্তু তাকে সেটা শেখায়নি। কোনটা উচিত আর কোনটা অনুচিত সব শিখিয়েছেন। তাই তো আজকে সিওজনকে উচিত জবাব দিতে পেরেছে। বাড়ি ফিরিতে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করেছে আজ, কিন্তু ওই থাপ্পড় মারার ব্যাপারটা নিয়ে নিজেও কষ্ট পাচ্ছে। যতই হোক একদিন ওই মানুষটাকে ভালোবেসেছিল, তারপরে নিজেকে বুঝিয়েছে আজ যে নোংরা প্রস্তাব নিয়ে এসেছিল সিওজন ওটাই ওর প্রাপ্য ছিল। তারপর জাংকুকের মেসেজ করে সকল ক্লায়েন্টদের ইনভাইট করে দিয়ে যেতে মেল করে। যখন রেডি হতে যাচ্ছিল তখন ফোনটা বেজে উঠল। জাংকুক স্যার কলিং লেখাটা স্ক্রিনে ভাসতেই নিজেকে আরেকটু স্বাভাবিক করে নিয়ে রিসিভ করলো। হ্যালো মিস কিম দেও, আপনি কি সবাইকে ইনভাইট করে দিয়েছেন তো? হ্যাঁ স্যার। গুড, আপনি পৌঁছে যান, তবে 30 মিনিট আগে যেতে হবে। কিন্তু রেস্টুরেন্টে পৌঁছে 3rd ফ্লোরে চলে যাবেন। পার্টি ওখানে, রাখছি। জাংকুক ভীষণ শান্ত ও নম্রভাবে কথাগুলো বলল। হয়তো বুঝতে পেরেছে কাল থেকে এইভাবে বলা উচিত হয়নি। হ্যাঁ স্যার, আমি ঠিক পৌঁছে যাব। ওপাশ থেকে জাংকুক ওদের ভাঙা গলাটা কিছুটা বুঝতে পেরেছে। কি হয়েছে? আপনি ঠিক আছেন? আপনার কণ্ঠস্বর এতটা ভারী লাগছে যে, ঠান্ডা লাগলো নাকি? তবে না হয় আপনি আজ রেস্ট নিন, আজ আর আসতে হবে না। একটু অবাকই হলো। সে কি, জাংকুক স্যারের আজ এত পরিবর্তন কি করে হলো? আমার গলার স্বর লক্ষ্য করলো। যে মানুষটাকে এই 2 সপ্তাহে একদিন হাসতে দেখিনি, ভালো করে কথা বলতে দেখিনি, আবার আমাকে কেয়ার করে বলছে শরীর খারাপ থাকলে না যেতে। হয়তো ভগবান তাকে সুমতি দিয়েছে আমার মন খারাপ দেখে, যাতে আজ অন্তত মিসবিহেভ না করে। সব দিকে খারাপ হলে তো আর জীবনে বাঁচা দেয়, অন্তত একদিকে শান্তি প্রয়োজন। তে মনে মনে বলে উঠল, আমি চাইলে রেস্ট নিতে পারতাম, কিন্তু বাড়িতে থাকলে মন খারাপ তো হবেই। তার চাইতে পার্টিতে গেলে হয়তো একটু রিফ্রেশমেন্ট মিলবে। না স্যার, আমি ঠিক আছি, আমি পার্টি জয়েন করব। রাখছি স্যার। ওকে ফাইন, ঠিক আছে। তে আজ হালকা সেজে একটা শাড়ি পরেছে। আগে কখনো নিজে এমন পার্টিতে জয়েন করেনি, তাই ঠিক কি পরা উচিত বুঝতে না পেরে শাড়ি পরেছে। ডান হাতে ঘড়ি পরে বাঁ হাতে পাশে বেরিয়ে গেল। মাত্র ক্যাব থেকে নামলো তে। সামনে পার্পল রেস্টুরেন্ট আলোতে চকচক করছে। তে আগে কথা নিয়ে আকাশ পাতাল আর চিন্তা না করে ভেতরে চলে গেল। সুবিন আসার পর থেকে ইয়ঞ্জনকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল কিছুক্ষণ। পার্টি ঠিক আছে, কিন্তু মার্জিত পোশাক পরে আসাটা তো দরকার ছিল। কিরকম যেন একটা জামা পরে এসেছে মেয়েটা। এত শরীর দেখে কি যে পায় মেয়েরা, এসব বোঝা সুবিনের পক্ষে সম্ভব নয়।
অন্যদিন যেচে কথা বলে সুবিন। আজ ইয়ঞ্জনকে দেখে মনে বিতৃষ্ণা জেগেছে সুবিনের। তাছাড়া একটা মেয়ে কি যে পড়বে সেটাতে তো আর সুবিন নাক গলাতে পারে না। তাই মুখ ভার করে এক কোণায় বসে পড়ল। এতগুলো ছেলে বারে বারে ইয়ঞ্জনকে দেখছে, এটা যেন সুবিনের মোটেও ভালো লাগছে না। তাই ভেতরে এসে দেখলো খুব লাউড গান চলছে। ইতিমধ্যে বসের অপেক্ষা না করে পার্টি শুরু হয়ে গিয়েছে। তাই ইয়ঞ্জনকে দেখতে পেল। ইয়ঞ্জন যেহেতু সিওজনের কথা জানতো সব, তাই ইয়ঞ্জনকে সে ব্যাপারে কথা বলে মন ফ্রেশ করতে চাইল। কখন এলি তুই? এই তো একটু আগে। তুই আসবি ভাবিনি রে। বাই দ্য ওয়ে, কি হয়েছে? মুখটা শুকনো লাগছে কেন রে? এখন বললে তুই এনজয় করতে পারবি কি? ব্যস্ত আছিস তাই বলছি। চুপ কর তো, তুই আমার বেস্টু। আর স্যার তো এখনো আসেনি। তুই বল কি হয়েছে? সরি রে, তোর সাথে অনেকদিন ঠিক করে কথাই হয়নি। সে ঠিক আছে, কিন্তু সুবিনের কি হয়েছে? গতকাল শুনে নাচছিল মানুষটা, আজ এমন সাইলেন্ট মুডে। কি জানি, আজ আমার সাথে কথা বলে যাকে দেখ পার্টিতে কি পড়বে ওটারও সেন্স নেই। কেমন একটু শার্ট প্যান্ট পরে চলে এসেছে। স্যার যে কেন এমন ব্যাকডেটেড মানুষকে অফিসে রাখে কে জানে। এইভাবে বলছিস কেন? যার যার যেমন রুচি। তুই যেমন ওয়েস্টার্ন ড্রেস পরতে ভালোবাসিস, সবাই সেটা নাও বাঁচতে পারে। আর সবাই তো সবকিছুতে খাপ খাইয়ে নিতে পারে না, সময় লাগে একটু। ওনাকে পোশাক সেন্স সম্পর্কে ধারণা আমাদেরই দিতে হবে, যদিও কারোর পছন্দের উপর জোর খাটাতে নেই। কে কথা শুনে ইয়ঞ্জন মুখ বাঁকালো। চুপ কর তো, আমার কোনো মেন্টর হওয়ার শখ নেই। তুই কথাগুলো ঠিকই বলেছিস, বাট আজকালকার দিনে এত সময় হাতে নিয়ে কেউ বসে থাকে না যে আরেকজনকে শেখাবে। এখনকার সময় নিজেকে নিজেই আপ টু ডেট রাখতে হয়। ছাড় তো, নে ড্রিঙ্কস নে একটা। আর বল, সিওজন বাবুর সাথে তোর কি চলছে? তোর মাথায় এবার রাগ চেপে বসলো। ওর সাথে কিছুই নেই আমার।